আজকের বিষয় হচ্ছে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ। আমরা জানি পৃথিবীতে সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে ধনী, তারপরে হচ্ছে সবচেয়ে সুখী, সমৃদ্ধ যদি দেশ বলা হয়, সবগুলি হচ্ছে ইউরোপের মধ্যে। এই সেই ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশে 48টি দেশ আছে যারা স্বাধীন। এই সেই ইউরোপ মহাদেশ, যে মহাদেশটা আমাদের মানচিত্রে একবার উপরের দিকে দেখবেন, উত্তর অঞ্চলে এই ইউরোপ মহাদেশের অবস্থান। এখানে রয়েছে সবচেয়ে ধনী ধনী রাষ্ট্রগুলো। এদের মাথাপিছু আয় অন্যান্য মহাদেশের রাষ্ট্রগুলোর চেয়ে অনেক বেশি। এই সেই ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশ আজকে এই পর্যন্ত আসার পিছনে তাদের শিক্ষা, প্রযুক্তি, এই বিষয়গুলো বেশি কাজ করেছে। আর এই যে আফ্রিকা মহাদেশ, তার একবারে ভিন্ন। ইউরোপ মহাদেশের মধ্যে যে গুণগুলো বললাম, তার বিপরীত দিকটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এখানে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র রয়েছে 54টি। আফ্রিকা মহাদেশের অশিক্ষা, দারিদ্রতা, দুর্ভিক্ষ, নিজেদের মধ্যে কোলাহল, তারপরে অ্যাগ্রেসিভ ভাব, তারপর খরা, অনাবৃষ্টি, হ্যাঁ, এই প্রাকৃতিক দুর্যোগের সাথে প্রতিনিয়ত স্ট্রাগল করতে হয়। এবং সবচেয়ে কম শিক্ষিত যদি বলা হয় কোন মহাদেশে, সেটা হলো আফ্রিকা মহাদেশে। যেমন ইউরোপ মহাদেশে আবার পৃথিবীর এমন একটা দেশ আছে রাশিয়া, যেটা ইউরোপে পড়েছে। এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় দেশের নামই হচ্ছে রাশিয়া। তো এই রাশিয়াটা পড়েছে কোথায়? এটা এশিয়া এবং ইউরোপের মধ্যে পড়েছে। কিছু অংশ এশিয়াতে পড়েছে, আবার কিছু অংশ ইউরোপের মধ্যে পড়েছে। যদিও মানচিত্রে দেখবেন এশিয়া মহাদেশের মধ্যেই এই রাশিয়াটা বেশি পড়েছে। ঠিক আছে, তারপরেও এই রাশিয়া দাবি করছে আমি এশিয়ার না, আমি কার? আমি হচ্ছে ইউরোপের। তেলের মাথায় সবাই তেল দেয়। এই সেই রাশিয়া ইউরোপ এবং এশিয়ার মধ্যে অবস্থান করার কারণে এটাকে বলা হয় ইউরেশিয়া। আপনারা জানেন ইউরেশিয়া কাকে বলা হয়? এই সেই ইউরেশিয়া, যেটা হচ্ছে রাশিয়া। পৃথিবীর সবচেয়ে বেশি দেশের সাথে সীমানা বেষ্টিত যে রাষ্ট্রটি, সেটা হচ্ছে রাশিয়া। আরেকটা হলো চীন। চীন এবং রাশিয়া, এই দুই দেশের সাথেই সবচেয়ে বেশি কি আছে? সীমানা রয়েছে, প্রায় 14টি। আর রাশিয়ার সাথে আছে 16টি দেশের সীমানা। 16টি দেশের সীমানা, মানে চেচনিয়া, বসনিয়া সহ। তাইলে 16টা দেশের সীমানা রয়েছে এই রাশিয়ার সাথে। তাইলে সবচেয়ে বড় দেশ পেলাম আমরা কোথায়? ইউরোপের মধ্যে। এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, আয়তনেও বড়, আবার জনসংখ্যায়ও বড়। আয়তন ও জনসংখ্যার দিক থেকে ইউরোপের সবচেয়ে বড় দেশ যেটি, সেটা হলো এই রাশিয়া। আবার দেখেন পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম যে রাষ্ট্রটি, এটার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। আপনারা জানেন ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর আয়তন এবং জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্র। তাহলে আয়তন ও জনসংখ্যার দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? সেটা হচ্ছে এই ভ্যাটিকান সিটি। তার মানে দেখেন সব এখানে। আবার মাথাপিছু আয়ের দিক থেকে যদি বলে লুক্সেমবার্গ, এটা কোথায়? এখানে। সুতরাং শিক্ষা, মাথাপিছু আয়, অর্থনীতি, তারপরে আয়তন, ক্ষুদ্র ক্ষুদ্র অথবা আয়তনে বৃহত্তম, সব হচ্ছে ইউরোপের মধ্যে। এত গুণ ইউরোপের। ইউরোপের অধিকাংশ মানুষ হচ্ছে শ্বেতাঙ্গ টাইপের, সাদা চামড়ার লোক। এই যে সাদা চামড়ার লোক, এদেরকে বলা হয় হোয়াইট ম্যান বা শ্বেতাঙ্গ। তারা মনে করতো পৃথিবীতে তারা হচ্ছে সুপিরিয়র। ঠিক আছে, তারা হচ্ছে বিশ্বকে লিড করবে। আর পৃথিবীতে যত গোলাম টাইপের বা নিম্ন শ্রেণীর মানুষজন, তারা হচ্ছে কালো চামড়ার লোক, ব্ল্যাক পিপল, যারা কৃষ্ণাঙ্গ বলা হয়। ঠিক আছে, এভাবে ইউরোপের লোকজন কৃষ্ণাঙ্গদের উপরে প্রচুর নির্যাতন চালিয়েছে। তবে এটা অনেকটা কমে গিয়েছে এই দশকে এসে। কিন্তু এখনো অনেক দেশে এই ব্ল্যাক পিপল এবং হোয়াইট পিপলের মধ্যে দেখা যাচ্ছে যে একটা বৈষম্য, এটা রয়ে গেছে। ঠিক আছে, অ্যাপার্থাইড, যেটা আমরা সাউথ আফ্রিকায় দেখেছি। আফ্রিকার অধিকাংশ মানুষজনই হচ্ছে কৃষ্ণাঙ্গ। আবার এখানে দক্ষিণ আমেরিকার যেমন ভেনেজুয়েলাতেও অনেক কৃষ্ণাঙ্গ লোক রয়েছে। আমরা এখনো দেখতে পাই আমেরিকার কৃষ্ণাঙ্গদের উপরে নির্যাতন চলে। তবে 2009 সালে বারাক ওবামা যখন কৃষ্ণাঙ্গদের মধ্য থেকে প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন থেকে কিছুটা নির্যাতন কমে আসছে।
তো যা হোক, এই কৃষ্ণাঙ্গদের বসবাস এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি, মহাদেশ ভিত্তিক। আর যদি দেশ ভিত্তিক বলে তাহলে হবে ভেনেজুয়েলা। এখন এই সে আফ্রিকা মহাদেশ, যে আফ্রিকা মহাদেশে এমন একটা দেশ আছে, এটার নাম হচ্ছে দক্ষিণ সুদান। এই দক্ষিণ সুদান হচ্ছে পৃথিবীর সর্বশেষ স্বাধীন রাষ্ট্র। তাহলে পৃথিবীর সর্বশেষ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, তাহলে পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? সেটা হচ্ছে দক্ষিণ সুদান। এই সুদান 2011 সালে যখন স্বাধীনতা পেয়েছে, আমরা অনেক খুশি হয়েছিলাম, ইতিহাস মুখস্থ করেছি, অনেক কিছু মুখস্থ করেছি। সুদানের কাছ থেকে দক্ষিণ সুদান স্বাধীন হয়েছে। বলা হয়েছিল এটি হচ্ছে বিশ্বের সর্বশেষ স্বাধীন দেশ, জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্রটি স্বাধীন হয়েছে। দুঃখের বিষয় হলো সত্য, দক্ষিণ সুদান স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত দুর্ভিক্ষের মধ্যে আছে। এই দেশটা এখনো মানুষজন না খেয়ে মরতে হয়। তাহলে এইটা কি স্বাধীনতা? তাহলে স্বাধীনতা যদি আমাকে মুক্তি না দিতে পারে, ক্ষুধা মুক্তি না দিতে পারে, স্বাধীনতা কি শুধু আরেকজন থেকে আমি চলে আসলাম বলেই কি আমি স্বাধীন হয়ে গেলাম? ধরেন আপনি রাগ করে আপনার চাকরিটা ছেড়ে দিলেন, এখন আপনি ভিক্ষা করে খান, তো লাভ হইলো কি? তাও তো আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেলেন। ঠিক আছে, তাহলে প্রকৃত স্বাধীনতা এখনো দক্ষিণ সুদান পায়নি। দক্ষিণ সুদানের রাষ্ট্রগুলোর দিকে তাকাইলে, যেমন লাইবেরিয়া, গিনি বিসাও, এরকম অনেক রাষ্ট্র আছে, এত পরিমাণ অভাব তাদের, শুধু আমাদের চোখের সামনে ভেসে আসে অভুক্ত মানুষের চেহারাগুলো। ঠিক আছে, এগুলো শুধু আফ্রিকা মহাদেশে আমরা দেখতে পাই। তো যা হোক, আমরা এই সম্পর্কে কথা বলবো আজকের এই ক্লাসটিতে, এবং বিগত সালে আফ্রিকা মহাদেশে এবং ইউরোপ মহাদেশ থেকে কি কি প্রশ্ন এসেছে এই ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ শেষ করব। তো যা হোক, আমরা শুরু করলাম 1 নাম্বার প্রশ্ন দিয়ে। দেখি প্রথমে কি আসছে। মনে রাখবেন, ব্যাংক এবং স্পেশাল কিছু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে অথবা ব্যাংক জব আছে, সেখানে প্রশ্নগুলো ইংলিশে করে, কিন্তু আপনাদের নিবন্ধন বা বিসিএস এ, তারপরে 10 থেকে 20তম গ্রেডে, সেখানে যে আপনার ইংলিশে করবে না, এটা কিন্তু গ্যারান্টি নেই। ঠিক আছে, এখন অধিকাংশ প্রশ্ন ইংলিশে করবে। ঠিক আছে, এখন দেখেন এখানে বলা হয়েছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ আর ড্যাশ, অর্থাৎ এখানে জানতে চেয়েছি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র কোনগুলো। তাহলে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এন্ড আইসল্যান্ড। আর নিচে বলেছে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, এটা তো কমনই আসে না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নো। ইউএসএ, কানাডা, এখানে না। আপনারা এটা মনে রাখার জন্য একটা ছন্দ আছে, এটা জাস্ট মনে রাখবেন, ফাইন্ড, FINDS, এই যে ফাইন্ডস এর মধ্যেই 5টা রাষ্ট্র চলে আসছে। এই যে এফ তে হচ্ছে ফিনল্যান্ড, দেখেন তো ফিনল্যান্ড আছে কিনা? ইয়েস আছে, এফ তে হচ্ছে ফিনল্যান্ড। তারপর হচ্ছে এই যে আইতে হচ্ছে আইসল্যান্ড, দেখেন তো আইসল্যান্ড আছে কিনা? ইয়েস আছে, আইসল্যান্ড আছে। আর এই যে এন তে হচ্ছে কি বলেন? নরওয়ে আছে কিনা দেখেন তো? ইয়েস আছে। তারপর হচ্ছে ডি তে হচ্ছে ডেনমার্ক, যাদেরকে একসময় ডেনিস বলা হতো, তাহলে ডেনমার্ক আছে কিনা দেখেন তো। আর এস হচ্ছে সুইডেন, এটাও দেয়া আছে। তার মানে 1 নাম্বার প্রশ্নটাই হচ্ছে সঠিক অ্যান্সার, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এই যে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র, এগুলা কোথায় বলেন তো? এগুলো হচ্ছে ইউরোপের উত্তরাঞ্চলে অবস্থিত। কিছু উপদ্বীপ টাইপের রাষ্ট্র। এর মধ্যে দেখেন এই যে ফিনল্যান্ড, এই ফিনল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো। মনে রাখবেন, ইউরো হচ্ছে ফিনল্যান্ডের মুদ্রার নাম। আর যে বাকি 4টা দেশ আছে, এই 4টা দেশ, এই 4টা দেশের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। তো এখান থেকে এই মুদ্রার নামগুলো পরীক্ষাতে আসে। তাহলে 4টা দেশের মুদ্রার নাম হলো ক্রোনা, আর একটি দেশ শুধু বাদ আছে, সেটা হচ্ছে ফিনল্যান্ড। এই ফিনল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো, যার রাজধানী কি? ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি না? এখানে মানুষ পড়াশোনা করতে যায়। দেখেন এই রাষ্ট্রগুলোর মধ্যে এই যে নরওয়ে, তারপর হচ্ছে সুইডেন, তারপর হচ্ছে ডেনমার্ক, তারপর হচ্ছে আইসল্যান্ড, প্রত্যেকটা রাষ্ট্রে হচ্ছে শান্তিপ্রিয় রাষ্ট্র। এই অঞ্চলে একসময় একটা ডাকাত থাকতো, একদল দস্যু থাকতো, যাদেরকে বলা হতো ভাইকিং। আপনারা মনে হয় নাম শুনেছেন।
এই যে ভাইকিং, এই ভাইকিংরা বিশ্বের বিভিন্ন দেশে, মানে এরা হচ্ছে জলদস্যু। জলদস্যু মানে কি? যারা জাহাজে জাহাজে হামলা করত, ডাকাতি করত। পৃথিবীতে এরকম জলদস্যু এখনো আছে, যেমন সোমালিয়াতে আছে। এখনো সোমালিয়াতে অনেক জাহাজ আটকিয়ে ফেলে। তারপরে কিছু জলদস্যু আছে, যেমন মগ, মিয়ানমারে একসময় ছিল, এখন আর এরা খুব কমে গেছে, এখন আর এগুলার নাই। পর্তুগালের কিছু ছিল, এগুলাকে বলা হতো হারমাদ। এই যে হারমাদ, এরা কি বলেন তো? এরা হচ্ছে দস্যু। তো দস্যু বললে অনেকে দেখা যাচ্ছে নাও বুঝতে পারে, এই জন্য আমি লিখে দিই ডাকাত। ঠিক আছে, এরা হচ্ছে ডাকাত, জলে অর্থাৎ জলপথে এরা ডাকাতি করতো, এই বাইকিংরা। ঠিক আছে, তারা হচ্ছে খুবই, এরা যুদ্ধপ্রিয় ছিল, বিশ্বের বিভিন্ন দেশে তারা লুটতরাজ চালাতো এই ভাইকিংরা। তো যারা হচ্ছে এই সুইডেন নরওয়েতে থাকতো। ইভেন আপনারা যদি এখনো দেখেন, এখনো একটা ছাপ রয়েছে। এই যে আপনার ডেনমার্ক, এরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশকে উপনিবেশ বানিয়ে রেখেছে। ঠিক আছে, অথচ ছোট একটা দেশ, ছোট একটা দেশ, এই সেই ডেনমার্ক। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম গ্রিনল্যান্ড দ্বীপ। এত বিশাল একটা দ্বীপ গ্রিনল্যান্ড, মানে এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম, বিশ্বের বিশ্বের দীর্ঘতম যদি বলা হয়, বিশ্বের দীর্ঘতম দ্বীপ যদি বলা হয়, সেটা হচ্ছে এই গ্রিনল্যান্ড দ্বীপ। এই গ্রিনল্যান্ড দ্বীপের মালিক হচ্ছে ডেনমার্ক, যে ডেনমার্কের চেয়ে প্রায় আপনার 28-29 গুণ বড় এই গ্রিনল্যান্ড দ্বীপ। এত ছোট একটা দেশ তাকে নিয়ন্ত্রণ করে। ইভেন এই যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এই দ্বীপটা কিনতে চেয়েছিলেন। ডেনমার্কের ডেনিসরা যে হুঙ্কার দিয়েছে এবং কি উপাধি দিয়েছে অলরেডি, যে তুমি হচ্ছে পাগলা ট্রাম্প, বা সারা পৃথিবীতে হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে পাগলা। বুঝতে পেরেছেন? এদের পাওয়ার অনেক, মানুষ ছোট কিন্তু বিষাক্ত, কামড় কামড়ে বিষাক্ত। এরা জিনিস ছোট হলে কি হবে, কামড়ে এরা খুব বিষাক্ত। তো এই যে অঞ্চলগুলো, শুধু তাই নয়, ডেনিসরা কিন্তু আরো অনেক দিক থেকে তারা এগিয়ে আছে। তো যাই হোক, আমি ইতিহাসটা এখন আর বলতে চাচ্ছি না। এরা হচ্ছে একবারে ইউরোপের উত্তর দিকে অবস্থিত। এই রাষ্ট্রগুলোর মধ্যে নরওয়ে হচ্ছে সবার উত্তরে। এই কারণে নরওয়েকে বলা হয় পৃথিবীর সর্ব উত্তরের দেশ। তাহলে বলেন, যদি পরীক্ষাতে আপনার প্রশ্ন আসে যে পৃথিবীর সর্ব উত্তরের দেশ কোনটি, পৃথিবীর সর্ব উত্তরের দেশ যেটি, সেটা হচ্ছে নরওয়ে, যার রাজধানী হচ্ছে অসলো। তাইলে পৃথিবীর সর্ব উত্তরের দেশ যদি নরওয়ে হয়, পৃথিবীর সর্ব দক্ষিণের দেশ কোনটি? যদি পারেন কমেন্টে জানাবেন। কে বলতে পারবেন পৃথিবীর সর্ব দক্ষিণের দেশ কোনটি? কমেন্টে প্লিজ। জি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, একটু কমেন্টে জানিয়ে দিবেন যে পৃথিবীর দক্ষিণের দেশ কোনটি। তাহলে পৃথিবীর সর্ব দক্ষিণের দেশ যদি বলা হয়, একবারে পৃথিবীর দক্ষিণের দেশ, পৃথিবীর সর্ব দক্ষিণের দেশ যদি বলা হয়, তখন সেটা হবে কি? চিলি। এই চিলির সাথে আমাদের ঢাকার একটা মিল আছে। ঠিক আছে, ওই যে বলা হয় যে ঢাকার প্রতিপাদ্য স্থান কোথায়? তাহলে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। অর্থাৎ আমাদের এই ঢাকার বরাবর যে রাষ্ট্রটা রয়েছে, সেটা দক্ষিণ আমেরিকার দেশ চিলি। তা প্রশান্ত মহাসাগরের একটা অংশ পড়েছে আমাদের বরাবর নিচে, যেটা সেটার নাম হচ্ছে কি? চিলি। এটা দক্ষিণ আমেরিকার একটা দেশ। তাহলে উত্তর আমেরিকার, পৃথিবীর উত্তরের যে দেশ, সেটার নাম হচ্ছে নরওয়ে। আর পৃথিবীর সর্ব দক্ষিণের যে দেশ, এটার নাম হলো চিলি। আর যদি মহাদেশ বলা হতো, পৃথিবীর সর্ব দক্ষিণের মহাদেশ, তখন দক্ষিণ আহ, এটা কি বলা হতো? ওই যে অ্যান্টার্কটিকা মহাদেশ বলা হতো। ঠিক আছে, কিন্তু অ্যান্টার্কটিকাতে তো কোনো দেশ নাই, এই জন্য চিলিটা পড়েছে একবার দক্ষিণ দিকে, দক্ষিণ পশ্চিম দিকে। এবার আসেন 2 নং প্রশ্ন কি আসছে আমরা একটু দেখে নিই। এখানে বলা আছে স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত? স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত হয়েছে? আচ্ছা, স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া উপদ্বীপ কি? উপদ্বীপ মনে রাখবেন, যার 3 দিকে থাকে জল, যার 3 দিকে কি থাকে? জল থাকে, আর একদিকে কি থাকে? স্থল থাকে। তাহলে ধরেন এই অংশেও জল,
তারপর এই অংশেও কি আছে? জল। এই অংশেও জল। কিন্তু এই যে অঞ্চল, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আপনার স্থল। তাহলে ধরেন যার 3 দিকে জল আর একদিকে হচ্ছে স্থল, স্থল, এই অংশটা ধরেন স্থল, স্থল। তো এই অংশটাকে বলা হয় স্থল, যার কারণে এটাকে কি বলা হয়? উপদ্বীপ। এটার উপাধি হলো উপদ্বীপ। তাহলে পৃথিবীর 3 দিকে জল একদিকে স্থল, সেটাই হচ্ছে একটা উপদ্বীপ। তাহলে আমরা পড়েছি স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে 5টি, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ কি 5টা? নো, উপদ্বীপ হচ্ছে মাত্র 2টা। সেটা কোনটা? নরওয়ে, জার্মানি। আচ্ছা, স্ক্যান্ডিনেভিয়ার মধ্যে কি জার্মানি আছে? নাই, তার মানে এটা কাটা। তারপরে সুইডেন, যুক্তরাজ্য আছে, যুক্তরাজ্য কি আছে? নো, তার মানে এটাও কাটা। নরওয়ে, যুক্তরাজ্য যেখানে আছে এটা কেটে দিলাম। তার মানে আপনি যদি একটু ব্রেন খাটান, একটু ব্রেন খাটালেই কিন্তু অ্যান্সার করতে পারছেন। ঠিক আছে, নরওয়ে এবং সুইডেন এই 2টা দেশ হচ্ছে মানে উপদ্বীপ রাষ্ট্র। এই 2টা দেশ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ, যার 3 দিকে জল, একদিকে হলো স্থল। আর এই যে উপদ্বীপ, এটার বিপরীত কি কে জানেন? আচ্ছা, উপদ্বীপ সম্পর্কে আরেকটু বলে নিই। হ্যাঁ, যদি বলা হয় পৃথিবীর দীর্ঘতম উপদ্বীপ কোনটি, কে বলতে পারবেন? পৃথিবীর পৃথিবীর দীর্ঘতম পৃথিবীর দীর্ঘতম উপদ্বীপ যদি বলা হয়, সেটার নাম হলো আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ, পৃথিবীর দীর্ঘতম উপদ্বীপের নাম হচ্ছে আরব উপদ্বীপ। ঠিক আছে, তো আরো কিছু উপদ্বীপ আছে। আমরা যদি বলি আরো কিছু উপদ্বীপ আছে, যেমন কোরিয়া। এই যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই কোরিয়া একটি উপদ্বীপ। তাহলে কোরিয়াও কিন্তু একটি উপদ্বীপ, যার 3 দিকে জল, একদিকে হলো স্থল। তাহলে আমরা জানলাম, যার 3 দিকে থাকবে জল আর একদিকে থাকবে স্থল, এটাকে কি বলা হবে? এটাকেই বলা হবে উপদ্বীপ। এই হচ্ছে বিষয়। এখন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, উপদ্বীপের বিপরীত কি? ধরেন এখানে জল আছে, কিন্তু এখানে জলের জায়গায় স্থল থাকলো, আর একদিকে হচ্ছে জল থাকলো, তখন এটাকে কি বলা হবে? কারো কি ধারণা আছে কিনা? উপদ্বীপ, এটার অ্যান্টোনিম কি হবে? এটার প্রতিশব্দ কি হবে? বা উপদ্বীপের বিপরীত অবস্থানকে কি বলা হয়? যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যার 3 দিকে জল, যার 3 দিকে কি জল, ধরেন এই যে পাশ, এই পাশটাতে হচ্ছে সরি স্থল, যার 3 দিকে স্থল, এই পাশেও স্থল, তারপরে এই পাশেও স্থল, আবার এই পাশেও স্থল, আর এক পাশে হচ্ছে জল। ঠিক আছে, যার এক পাশে হচ্ছে জল, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় উপসাগর। ঠিক আছে, উপসাগর, আবার ইংরেজিতে এটাকে বলা হয় গালফ। ঠিক আছে, গালফ। তাহলে এই যে গালফ অথবা বেও বলা হয়, এটাকে বেও বলা হয়, আবার গালফও বলা হয়ে থাকে, মানে একটা উপসাগর। তাহলে যার 3 দিকে স্থল আর একদিকে জল, এটার নাম কি বলেন? এটার নামই হচ্ছে উপসাগর বা গালফ, ইংলিশে আবার বেও বলা হয়। ঠিক আছে, গালফ এবং বের আবার আলাদা আলাদা সংজ্ঞা আছে, আমি ওইদিকে যাচ্ছি না, মাথা গোলাইয়া যাবে, ওগুলো আপনাদের লাগবেও না পরীক্ষায়। তাহলে উপসাগর, এই যে আমরা বললাম, এখন যদি বলা হয় পৃথিবীর দীর্ঘতম উপসাগর কোনটি, পৃথিবীর দীর্ঘতম উপসাগর যেটি, এটি হচ্ছে মেক্সিকো উপসাগর। এটার নাম হচ্ছে মেক্সিকো উপসাগর। আর অপশনের মধ্যে গালফ হিসাবে যদি বলা হয়, সেটা হচ্ছে মেক্সিকো উপসাগর। আর বে হিসাবে বললে কোনটা হবে? আমাদের বঙ্গোপসাগর। তাহলে বে হিসেবে বলা হলে এটা হবে বঙ্গোপসাগর, আর গালফ হিসেবে বলা হলে এটা হবে মেক্সিকো উপসাগর। আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি না বুঝেন কমেন্টে জানান, আমি বলে দিচ্ছি। কি বলা আছে দেখেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনটি? তাহলে এটা সঠিক এবং কি সহজ একটা প্রশ্ন, আপনারা নিশ্চিন্তে অ্যান্সার করতে পারবেন স্ক্যান্ডিনেভিয়ান থেকে প্রশ্ন আসলে। তাহলে স্ক্যান্ডিনেভিয়ান, ওই যে ফাইন্স মনে রাখলে হবে ফাইন্স, তাই না? ফাইন্স এর মধ্যে ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেন। তার মধ্যে আমরা কিন্তু যুক্তরাজ্যকে পাই নাই, তুরস্কে পাই নাই, ইতালিকে পাই নাই। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? এটা হচ্ছে ডেনমার্ক হবে। তার মানে
নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ? এটা হচ্ছে ডেনমার্ক। আবার 3টা রাষ্ট্র স্ক্যান্ডিনেভিয়ান দিয়ে দিবে, বলা হবে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান নয়। তখন আপনি এই ফাইন্ডস দিয়ে অথবা ফিডে আসুন আর একটা ছন্দ আছে ওটা দিয়ে উত্তর বের করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়গুলো। 4 নম্বর প্রশ্ন আমরা একটু দেখি। এখানে বলা আছে হেলসিংকি, হেলসিংকি, হেলসিংকি কোন দেশের রাজধানী? তারপর দেখেন এই রাজধানীগুলো পরীক্ষাতে আসে, 22তম এই পরীক্ষাতে এসেছে। তো এখন দেখেন হেলসিংকি কোন দেশে? সুইডেন? নো। নরওয়ে? নো। ফিনল্যান্ড নাকি পোল্যান্ড? আচ্ছা, পোল্যান্ড হচ্ছে না, তার মানে এটা হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের যে রাজধানী, ফিনল্যান্ডের যে রাজধানী এটার নামই হচ্ছে হেলসিংকি। এই হেলসিংকি, হেলসিংকিতে অনেক বাংলাদেশি স্টুডেন্ট পড়াশোনা করার জন্য যায়, খুব ভালো পড়াশোনা হয়, ঠিক আছে, এবং ওখানে গিয়ে আর ফিরে আসে না, খুব কম ব্যয়বহুল। এটি একটি কল্যাণ রাষ্ট্র, হেলসিংকি ফিনল্যান্ড একটি কল্যাণ রাষ্ট্র, যার কারণে মানুষজন এখানে পড়তে যায়, ঠিক আছে, মানুষ এখানে পড়তে যায় এবং কি খুব ভালো একটি রাষ্ট্র। তাহলে দেখেন এই যে হেলসিংকি কোন দেশের রাজধানী, তার মানে দেশের না, তার মানে হচ্ছে রাজধানীর নাম পরীক্ষাতে আসে। কিছু দেশ আছে ওই দেশের নাম অনুযায়ী তার রাজধানী। যেমন আমি যদি বলি, একটা ছন্দ মনে রাখেন আপনারা, দেশের নাম অনুযায়ী রাজধানী, আগে শিরোনাম দেন, দেশের নাম অনুসারে অনুসারে রাজধানীর নাম। আমি একটা ছন্দ লিখে দিব, দেশের নাম অনুসারে রাজধানীর নাম। লেখেন চানমিয়ার বেটা সিয়াম জিবুতির মন প্রাণ কারিল। চানমিয়ার বেটা সিয়াম জিবুতির মন প্রাণ কারিল। আচ্ছা, তাহলে এই যে চানমিয়ার বেটা সিয়াম জিবুতির মন প্রাণ কারিল, এখানে অনেকগুলো দেশ আছে। এই চান মানে হচ্ছে সান মেরিনো। আপনারা জানেন সান মেরিনো একটা দেশের নাম, যে দেশের রাজধানীও সান মেরিনো। এই যে বেটা, এই বেটা মানে হচ্ছে ভ্যাটিকান সিটি। সুতরাং ভ্যাটিকান সিটি, এটার রাজধানী কি? এটা রাজধানীও কিন্তু ভ্যাটিকান সিটি। সি ফর সিঙ্গাপুর, সিঙ্গাপুরের রাজধানী কি? সিঙ্গাপুরের রাজধানীও কিন্তু সিঙ্গাপুর সিটি। এই যে জিবুতি, জিবুতি মানে কি? জিবুতি, এর রাজধানী কিন্তু জিবুতি। মন মানে মোনাকো, মোনাকোর রাজধানী কি? মোনাকো সিটি সিটি। প্রাণ মানে হচ্ছে পানামা, পানামার রাজধানী কি? পানামা সিটি। এই যে কতে হচ্ছে কুয়েত, আপনারা বলেন কুয়েতের রাজধানী কি? কুয়েত সিটি। এই যে লোতে হচ্ছে লুক্সেমবার্গ, এই যে লুক্সেমবার্গ তার রাজধানী কি? লুক্সেমবার্গ সিটি, ঠিক আছে। আবার মিতে আপনি মেক্সিকো দিতে পারেন, মেক্সিকো মানে হচ্ছে মেক্সিকো সিটি। তাহলে দেখেন চান মিয়ার বেটা সিয়াম যুবতীর মন প্রাণ কারিল, এখানে চান মানে সান মেরিনো, এই সান মেরিনো তার রাজধানীও কিন্তু সান মেরিনো। এই যে মিতে হচ্ছে মেক্সিকো, মেক্সিকোর রাজধানী হচ্ছে মেক্সিকো সিটি। বেটা মানে ভ্যাটিকান সিটি, যার রাজধানীও ভ্যাটিকান সিটি। সিতে হচ্ছে সিঙ্গাপুর, যার রাজধানী হলো সিঙ্গাপুর সিটি। জিতে হচ্ছে জিবুতি, রাজধানী হচ্ছে জিবুতি। মন মানে মোনাকো, রাজধানীও মোনাকো। প্রাণ মানে পানামা, রাজধানীও পানামা সিটি। কতে হচ্ছে কুয়েত, লতে হচ্ছে লুক্সেমবার্গ। কুয়েতের রাজধানী কুয়েত সিটি, লুক্সেমবার্গের রাজধানী লুক্সেমবার্গ সিটি। তার মানে আপনি বুঝতে পারছেন, একটা ছন্দের মাধ্যমে পৃথিবীর সকল দেশের রাজধানী পারলেন আপনি, সকল দেশের রাজধানী। কোন সকল দেশ? যাদের নাম অনুযায়ী তাদের রাজধানীর নাম। তাহলে আমরা জানলাম পৃথিবীর কিছু দেশ আছে যাদের নাম অনুযায়ী রাজধানীগুলো। প্লিজ এটা একটু উঠায় নেন অথবা স্ক্রিনশট দেন, এগুলো আমার বানানো। চানমিয়ার বেটা সিয়াম জিবুতির মন প্রাণ কারিল। দেখেন যদি লেখা হয় লিখবেন ডান।
জি, অনেক দারুণ, আরো দারুণ। আমি আসলে টেকনিকগুলো আমাদের পেইড বেসে যারা আছেন তাদেরকে আমি দিয়েছি কিছু কিছু। আমি যত কটা ক্লাস, যে কটা ক্লাস নিয়েছি সেখানে কিছু টেকনিক দিয়েছি। আর সাধারণত লাইভ ক্লাসের মধ্যে টেকনিক খুব কমই দেয়া থাকে, কারণ এখানে লাইভ ক্লাসে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের ভাই বোনরা শুধু করে রিকোয়েস্ট করে যে স্যার এরপরে এরপরে এরপরে, শুধু একদমই পড়ে ফেলতে চায়। ঠিক আছে, এটারও অবশ্য কারণ আছে, ওনারা খুব ব্যস্ত, বিভিন্ন কাজে থাকেন, যত দ্রুত ক্লাসটা শেষ করা যায়। ঠিক আছে, তো কিন্তু ওনারা বুঝতে পারছেন এটা তো আবার মাথায় গাঁথবে না, তাড়াতাড়ি শেষ করলে এটা তাড়াতাড়ি আবার মাথা থেকে হারিয়ে যায়। তো যা হোক, আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে দেশের নাম অনুসারে রাজধানীর নাম। তাহলে সান মেরিনো সম্পর্কে আপনাদের কাছে অলরেডি একটা পরিচয় আছে। এই সেই সান মেরিনো, এটা হচ্ছে ইউরোপের একটা দেশ, ইতালির ভিতরে। এই দেশের জনগণ সকল দেশের নাগরিক। ইভেন সান মেরিনোকে বলা হয় পৃথিবীর প্রাচীনতম দেশ। পৃথিবীর যে প্রাচীন দেশ, এটা কোনটা? সান মেরিনো। কিন্তু ইন্ডিয়া এটা মানতে নারাজ। ইন্ডিয়া বলছে পৃথিবীর প্রাচীন দেশ হচ্ছে আমাদের ইন্ডিয়া বা ভারত। তারপর হচ্ছে মেক্সিকো, আমেরিকার দেশ ভ্যাটিকান সিটি, এটা ইউরোপের দেশ, সিঙ্গাপুর আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এভাবে রাষ্ট্রগুলো আমি আর বাড়াতে চাই না। ইজ নট আ ওয়াটার লগড কান্ট্রি, মানে নিচের কোনটি দ্বীপ রাষ্ট্র না। আচ্ছা, পৃথিবীতে অনেক দেশ আছে দ্বীপ রাষ্ট্র। এই প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে এসেছিল, অর্থাৎ ব্যাংকের যত প্রশ্ন, ওই প্রশ্নগুলো ইংলিশে আসে। ঠিক আছে, আবার 10 থেকে 20তম গ্রেডে একটা চাকরির পরীক্ষাতে এসেছে, ওইটা আবার একবার হুবহু এটা বাংলাটা এসেছে। তার মানে এই প্রশ্নটা 10 থেকে 20তম গ্রেডেও এসেছে, আবার এনটিআরসি এর পরীক্ষাতেও এটা আসতে পারে। তো এই জন্য আপনাদেরকে গুরুত্ব যেগুলো দেয়া হয় এই গুরুত্ব দিয়ে পড়বেন। উইচ ইজ নট আ ওয়াটার লগড কান্ট্রি। ওয়াটার লগড কান্ট্রি বা নিচের কোনটি দ্বীপ রাষ্ট্র না। দ্বীপ বলতে কি বোঝায়? মনে রাখতে হবে যার চারদিকে কি থাকে? জল থাকে। এদিকেও জল, এই পাশটাতেও, এই পাশেও জল, এই পাশেও জল, আবার এখানেও কি জল, আর মধ্যখানে হচ্ছে কি? স্থল। এই যে স্থল, এটাকে মূলত বলা হয় দ্বীপ। আর ইংলিশে কি বলা হয়? আইল্যান্ড। অনেকে বলে ইজল্যান্ড। নো, ইজল্যান্ড না, এটা হচ্ছে আইল্যান্ড। এই যে দ্বীপ, এই যে আমরা জানলাম দ্বীপ, এর মধ্যে পৃথিবীর দীর্ঘতম দ্বীপ যেটি, এটার নাম কি? এটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপ। ঠিক আছে, গ্রিনল্যান্ড দ্বীপ। তারপরে আরেকটা দ্বীপ আছে, যেমন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ, এটা কোনটা? এটা হচ্ছে নিউগিনি দ্বীপ। হ্যাঁ, নিউগিনি, এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশে অবস্থিত। তারপরে পৃথিবীর তৃতীয় বৃহত্তম যে দ্বীপ, এটার নাম হচ্ছে বর্নিও দ্বীপ। আর চতুর্থ বৃহত্তম দ্বীপ যেটা ভারত মহাসাগরের, মাদাগাস্কার। মনে রাখবেন এটার নাম হচ্ছে মাদাগাস্কার। এই যে মাদাগাস্কার দ্বীপ। তাহলে দেখেন পৃথিবীর দীর্ঘতম দ্বীপ, তাহলে পৃথিবীর দীর্ঘতম দ্বীপ, আর এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ, আর এটা হচ্ছে তৃতীয় বৃহত্তম দ্বীপ, আর এটা হলো চতুর্থ বৃহত্তম দ্বীপ। এটা পৃথিবীর মধ্যে এই দীর্ঘতম দ্বীপগুলো আমরা আপনাকে একটা তালিকা দিয়েছি। তাহলে দ্বীপ মানে কি? যার চার পাশ দিয়ে কি থাকবে? জল থাকবে, আর মধ্যখানে থাকবে কি? স্থল। যার চারপাশে থাকবে হচ্ছে জল 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 জল, মধ্যখানে থাকবে কি? শুধু স্থল। এটাকে মূলত বলা হয় দ্বীপ। এখন এই যে অস্ট্রেলিয়া, এর চারপাশ দিয়ে কিন্তু কি আছে? জল আছে। তার মানে এটা হচ্ছে না শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা হচ্ছে ভারত মহাসাগরের দ্বিতীয় বৃহত্তম একটা দ্বীপ। এটা হচ্ছে নরওয়ে নাকি মালদ্বীপস? আচ্ছা, তাহলে এখানে আসলে সঠিক অ্যান্সার এটা কোনটা? কোনটা আসলে দ্বীপ রাষ্ট্র না? কোনটা আসলে দ্বীপ রাষ্ট্র না? তাহলে মালদ্বীপ, এটাও তো কিন্তু দ্বীপ রাষ্ট্র, তাই না? মালদ্বীপের চারপাশ দিয়ে জল। শ্রীলঙ্কা, ভারত মহাসাগরের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ বলা হয় কাকে? নরওয়ে, সরি, শ্রীলঙ্কাকে। আর ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ যেটি, সেটা হচ্ছে মাদাগাস্কার। মনে রাখবেন এই সেই মাদাগাস্কার দ্বীপ, এটা হচ্ছে ভারত মহাসাগরের দীর্ঘতম দ্বীপ। ভারত মহাসাগরের, ভারত মহাসাগরের দীর্ঘতম, ভারত মহাসাগরের দীর্ঘতম দ্বীপ, এটার নাম হচ্ছে মাদাগাস্কার।
আর ভারত মহাসাগরের দ্বিতীয় দ্বিতীয় দীর্ঘতম দ্বীপ কোনটি? সেটা হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে দেখেন শ্রীলঙ্কা একটা দ্বীপ রাষ্ট্র। ওকে ফাইন, তাহলে এটা উত্তর হচ্ছে না। তাহলে অস্ট্রেলিয়া এটা একটা দ্বীপ রাষ্ট্র, এটা হচ্ছে না। মালদ্বীপ এটা একটা দ্বীপ রাষ্ট্র, হচ্ছে না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? নরওয়ে। কারণ কি? আমরা পড়েছি নরওয়ে হচ্ছে একটা উপদ্বীপ রাষ্ট্র। উপদ্বীপ, নট দ্বীপ। উপদ্বীপ মানে কি মনে আছে? যার 3 দিকে জল, একদিকে স্থল। যার 3 দিকে জল, একদিকে স্থল, এটাকে বলা হয় উপদ্বীপ। তার মানে নরওয়ে কিন্তু দ্বীপ রাষ্ট্র নয়, চারপাশ দিয়ে এর জল নাই। আশা করি যে আমি বুঝাতে পেরেছি। তারপরে যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। পরের প্রশ্নটা দেখব। পরের 6 নম্বর প্রশ্ন, এখানে কি বলা আছে? মিনস্ক নিচের কোন দেশের রাজধানী? তাহলে বলেন, মিনস্ক কোন দেশের রাজধানী? তাজিকিস্তান, আজারবাইজান, পর্তুগাল নাকি বেলারুশ? বলেন। তাহলে মিনস্ক কোন দেশের রাজধানী? মিনস্ক হচ্ছে আপনার তাজিকিস্তানের না। তাহলে তাজিকিস্তানের রাজধানী কি? আবিদু তাবা। মনে রাখবেন, এগুলো মধ্য এশিয়ার কিছু দেশ আছে, ঠিক আছে? মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে আবিদু তাবা, তো এটা পড়তেছে না। আজারবাইজান এটা হচ্ছে বাকু, ঠিক আছে? তাবা বাকু, এটা হচ্ছে না। তারপর হচ্ছে পর্তুগাল, না এটা হচ্ছে না। তার মানে বেলারুশ। বেলারুশের রাজধানী কি? বেলারুশের রাজধানী হচ্ছে মিনস্ক। এই সেই বেলারুশ, এটাকে বলা হয় সাদা রাশিয়া, ঠিক আছে? বেলারুশের উপাধি কি? বেলারুশকে বলা হয় সাদা রাশিয়া। আর বেলারুশ সবসময় রাশিয়াকে সমর্থন দেয়। ইউক্রেন রাশিয়ার যখন যুদ্ধ শুরু হয়েছিল, সর্বপ্রথম রাশিয়াকে সমর্থন দিয়েছিল এই বেলারুশ। বলেছিল যত ক্ষেপণাস্ত্র আছে আমার দেশে নিয়ে আসেন, পারমাণবিক অস্ত্র যদি মারতে চান আমার দেশে নিয়ে আসেন, আমার দেশের আকাশপথ আপনার জন্য উন্মুক্ত রাশিয়া, ঠিক আছে? এই সেই বেলারুশ। তাইলে রাজধানীগুলো আসে। তারপরে দেখেন পরের প্রশ্ন, এখানে বলা আছে রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয় কোনটি? রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয়। বেলারুশ অবশ্যই সীমান্তবর্তী রাষ্ট্র, চীন অবশ্যই সীমান্তবর্তী রাষ্ট্র, রোমানিয়া নো, রোমানিয়া কিন্তু রাশিয়ার পাশে না। ফিনল্যান্ড, ইয়েস, ফিনল্যান্ড কি রাশিয়ার পাশে। তার মানে এখানে সঠিক অ্যান্সার দাঁড়ালো কোনটা? সঠিক অ্যান্সার দাঁড়ালো হচ্ছে রোমানিয়া, যার রাজধানী হচ্ছে বুখারেস্ট। আমরা একটু আগে একবার প্রথমে বলেছিলাম রাশিয়ার সাথে প্রায় 16টি দেশের সীমানা রয়েছে। কয়টা দেশ? 16টি দেশের সাথে সীমানা যুক্ত। তাহলে 16টি দেশের সাথে সীমানা যুক্ত কার? রাশিয়া। এত বিশাল একটি রাষ্ট্র, কিন্তু এই রাশিয়া কিন্তু পতন হয়ে গিয়েছে। রাশিয়া বর্তমানে এটা পুঁজিবাদী, ঠিক আছে? সমাজতন্ত্র ভেঙে গিয়েছে। এই সে রাশিয়া, যে রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল 1922 সালে। 1922 সালে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তাই না? প্রতিষ্ঠিত হয়েছিল। আর প্রথম সমাজতান্ত্রিক যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম হচ্ছে ভ্লাদিমির ইলিচ লেনিন। এই লেনিন হচ্ছে প্রথম প্রেসিডেন্ট ছিলেন। রাশিয়ার যারা সাবেক রাজা ছিল, ঠিক আছে, সাবেক রাজা, এই রাজাদের কিছু উপাধি ছিল। উপাধি কি ছিল? সেটা হচ্ছে জার। এই জার তন্ত্রের পতন হয়ে যায় রুশ বিপ্লবের মাধ্যমে। আপনারা জানেন জার তন্ত্র, এটার পতন হয় কখন? এটার পতন হয় 1917 সালে, যখন 10 দিনের মাথায় একটা বিপ্লব হয় যেটার নাম রুশ বিপ্লব। তো রাশিয়া কিন্তু অনেক দিক থেকে এগিয়ে আছে, যেমন বিশ্বে তার অবদান আছে। এই যে পঞ্চবার্ষিকী আমরা বলি, পঞ্চবার্ষিকী নীতি, পঞ্চবার্ষিকী নীতির প্রবর্তক কে? পঞ্চবার্ষিকী নীতির প্রবর্তক যদি বলা হয়, সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট জোসেফ স্টেলিন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছিলেন, পৃথিবীতে প্রথম, অর্থাৎ 5 বৎসর মেয়াদী পরিকল্পনা। এটা হচ্ছে রাশিয়াতেই শুরু হয়েছে। এই রাশিয়া এত বিশাল, কিন্তু সেই রাশিয়া এখন ভেঙে গিয়েছে। রাশিয়া ভেঙে যায় কবে? 1991 সালে।
তার মানে রাশিয়ার পতন হয়ে যায় 1991 সালে। রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, রাশিয়া ভেঙে যায়, ভেঙে প্রায় 15টা দেশকে স্বাধীনতা দিয়েছে। এর মধ্যে আপনার ধরেন যে বেলারুশ, রোমানিয়া, তারপর হচ্ছে আজারবাইজান, হ্যাঁ, তারপর কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, এই রাষ্ট্রগুলো স্বাধীনতা পেয়েছে রাশিয়ার কাছ থেকে। বর্তমানে এগুলো হচ্ছে স্বাধীন রাষ্ট্র। কিন্তু চেচনিয়া বসনিয়া যদিও তারা স্বাধীনতা দাবি করে, কিন্তু রাশিয়া তাদেরকে স্বীকৃতি দেয়নি চেচনিয়া বসনিয়া। কারণ চেচেনদের মধ্যে কিছু বিশ্বাসঘাতক আছে, তারা হচ্ছে রাশিয়াকে সমর্থন করে, তারা স্বাধীনতা চায় না। আবার 60% লোকজন তারা স্বাধীনতা চায়, 40% লোকজন রাশিয়ার সাথে হাত থাকার কারণে চেচেনরা এখনো কি হয় না, স্বাধীন হয় না। এবার আসেন সাধারণ জ্ঞানের 8 নাম্বার প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। ফ্রান্সের রাজধানীর নাম কি? ফ্রান্সের যে রাজধানী, এটার নাম কি? আপনারা কমেন্টে জানান। মনে রাখবেন, ট্রয় নগরী, যার বর্তমান নাম হচ্ছে তুরস্ক। এই যে ট্রয় নগরী, এটার বর্তমান নাম কি? তুরস্ক। তবে বর্তমানে আবার তুরস্কও না, এটার নাম চেঞ্জ হয়ে এখন হয়েছে তার্কিয়ে। এই যে তার্কিয়ে, এটার পূর্ব নাম ছিল ট্রয় নগরী। এই ট্রয় নগরীর একজন রাজা ছিলেন, ওই রাজার নাম হচ্ছে ফ্রায়াম। ফ্রায়ামের 2জন ছেলে ছিলেন, একজনের নাম হচ্ছে হেক্টর, আরেকজনের নাম হচ্ছে প্যারিস। এই যে প্যারিস, উনি হচ্ছেন ফ্রায়ামের ছোট ছেলে, দেখতে অসাধারণ, আপনাদের মতো অনেক সুন্দর ছিল। আর এই প্যারিস থেকেই ফ্রান্সের রাজধানী প্যারিসের নাম হয়েছে। তার মানে হচ্ছে রাজা ফ্রায়ামের ছোট ছেলে প্যারিসের নাম অনুযায়ী ফ্রান্সের রাজধানীর নামকরণ করা হয়েছে। এই সেই প্যারিস, প্যারিস শহর, যে প্যারিস শহরে একটা স্মৃতি আছে, যেটা ফ্রান্সের যেটা বিপ্লব হয়েছিল, ফরাসি বিপ্লবের স্মৃতি, সেটা হচ্ছে আইফেল টাওয়ার। আপনারা জানেন এই সেই আইফেল টাওয়ার, এটার অবস্থান কোথায়? আইফেল টাওয়ার এটা কিন্তু প্যারিসে অবস্থিত। আইফেল টাওয়ার নির্মাণে যুক্তরাষ্ট্র ফ্রান্সকে অর্থায়ন করেছিল কত সালে? এটা হচ্ছে 1789 সালে, যেহেতু বিপ্লব হয়েছে তার 100 বছর পরে 1889 সালে। 1889 সালে এই টাওয়ারটি তৈরি হয়। তাইলে 1889 সালে তৈরি হয়েছিল এই আইফেল টাওয়ারটি। অনেক পর্যটকরা এই আইফেল টাওয়ার দেখতে যায়। আপনাদের মধ্যে কেউ কে আছেন আইফেল টাওয়ার দেখেছেন? কারা কারা আইফেল টাওয়ার দেখেছেন কমেন্টে জানান। হ্যাঁ, ইয়েস, দেখেছি। কোথায় দেখেছি? আমি তো ছবিতে দেখেছি, মোবাইলে দেখেছি, ইউটিউবে দেখেছি, দেখেছি তো, কিন্তু আমি যাই নাই। এটা হচ্ছে আমার ব্যর্থতা। তাহলে দেখেন এই প্রশ্নটা কোথায় এসছে? বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী কর্মকর্তা পদে এই প্রশ্নটা এসেছে। আশা করি যে এই প্রশ্ন আসলে এখন আপনারা পারবেন। আর বাকি যেগুলো আছে, যেমন লন্ডন, লন্ডন কার রাজধানী? যুক্তরাজ্যের রাজধানী। এই যে যুক্তরাজ্য, এটা রাজধানী হচ্ছে লন্ডন। আর নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক হচ্ছে পৃথিবীর রাজধানী। মনে রাখবেন, পৃথিবীর রাজধানী যদি বলা হয়, পৃথিবীর রাজধানী হচ্ছে নিউ ইয়র্ক। আর ইরাকের রাজধানী কোনটি বলেন? ইরাকের রাজধানী হচ্ছে এই বাগদাদ। ঠিক আছে, একসময় এই বাগদাদ ছিল সমগ্র মধ্যপ্রাচ্যের রাজধানী, আরবদের রাজধানী ছিল, মুসলিম নেতাদের রাজধানী ছিল এই বাগদাদ। এই বাগদাদ শহরের পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর আছে। কিন্তু 2001 সালে জর্জ ডব্লিউ বুশ তার সেনাবাহিনীরা এসে এই বাগদাদ শহরের তছনছ করে দেয় এবং কবরটিও তছনছ করে দেয়। বোমবাস্টিং করা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরের উপরে। তারপর আসেন 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে আছে ইউরোপের বৃহত্তম নগরী কোনটি? ইউরোপ মহাদেশের মধ্যে অনেকগুলো নগরী আছে, এর মধ্যে সবচেয়ে বড় নগরী কোনটি? এটা পরীক্ষাতে প্রায় আসতে দেখা যায়। মনে রাখবেন, ইউরোপের মধ্যে সবচেয়ে বড় যে শহরটি, অনেকে প্যারিসকে দিয়ে দেয়, কিন্তু উত্তর হচ্ছে ভুল। প্যারিসের চেয়েও
সবচেয়ে বড় শহর যেটি, তার নাম হচ্ছে লন্ডন। এটা সবচেয়ে পুরনো শহর। এই সেই লন্ডন, এটাকে আবার বলা হয় ইউরোপের প্রবেশদ্বার। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ইউরোপের প্রবেশদ্বার কোনটি, তাহলে ইউরোপের প্রবেশদ্বার অথবা গেটওয়ে কয়েকটা আছে। গেটওয়ে কয়েকটা আছে, এর মধ্যে একটা হচ্ছে লন্ডন, আরেকটা হচ্ছে রটেরডাম, ঠিক আছে, রটেরডাম, আরেকটা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এগুলাকে ইউরোপের প্রবেশদ্বার বলা হয়, জলপথে এগুলাতে প্রবেশ করা যায়। তাইলে ইউরোপের প্রবেশদ্বার বা গেটওয়ে যদি লন্ডন বা রটেরডাম বা ভিয়েনা হয়ে থাকে, তাহলে এরকম প্রবেশদ্বারগুলো আপনাদের পরীক্ষাতে আসবে। যেমন প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার কোনটি? তাহলে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার, প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার যদি বলা হয় তাহলে সেটা কোনটা? সেটা হচ্ছে পানামা খাল। এই পানামা খালকে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়। যদি বলা হয় বাংলাদেশের প্রবেশদ্বার কোনটি, বিডি মানে বাংলাদেশ, বাংলাদেশের গেটওয়ে বা প্রবেশদ্বার, বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে, কারণ এই চট্টগ্রাম দিয়েই জাহাজগুলো প্রবেশ করে। আর যদি বলা হয় যে বাংলাদেশের উত্তরাঞ্চলের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার কোনটি, পশ্চিমাঞ্চলের, উত্তর পশ্চিমাঞ্চলের, উত্তর পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার কোনটি যদি বলা হয় এরকম, তখন সেটা হবে বগুড়া। ঠিক আছে, উত্তর পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার যদি বলা হয় তখন সেটা হবে বগুড়া। এই প্রবেশদ্বারগুলো আপনাদের শিখে রাখা উচিত, এর বাইরে থেকে খুব কমে আসে। যেমন এখানে বলা আছে যে নিচের কোন দেশে সমুদ্র বন্দর নাই? আচ্ছা, অধিকাংশ রাষ্ট্রই উন্নত হচ্ছে সমুদ্র বন্দরের কারণে। কিছু কিছু দেশ আছে যে দেশে কি থাকে না, সমুদ্র বন্দর থাকে না। তাইলে আমরা একটু দেখে নেই সমুদ্র বন্দর নেই কোন দেশে। আলজেরিয়া, এই দেশে কিন্তু সমুদ্র বন্দর আছে, বেলজিয়ামে আছে, মিশরে আছে, কিন্তু নাই কোথায়? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে কিন্তু সমুদ্র বন্দর নেই, এটা মুখস্থ রাখবেন। আবার কিছু কিছু দেশ আছে এগুলাকে বলা হয় ল্যান্ডলক কান্ট্রি। এই যে ল্যান্ডলকড কান্ট্রি, ল্যান্ডলকড কান্ট্রি এরকম কয়টা আছে পৃথিবীতে? 45 কান্ট্রিজ। ঠিক আছে, 45 কান্ট্রিজ, তারা হচ্ছে ল্যান্ডলক। এর প্রশ্ন হচ্ছে ভাইয়া ল্যান্ডলক মানে কি? ল্যান্ডলক শব্দের অর্থ হচ্ছে স্থল বেষ্টিত। ঠিক আছে, স্থল বেষ্টিত কিছু দেশ আছে, যার মধ্যে আমাদের এশিয়াতে অনেক দেশ আছে। যেমন দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তান, আনেবুর মধ্যে কিভাবে বলতে পারি আমরা? আ ফর আফগানিস্তান, নে ফর নেপাল, বু ফর ভুটান। আফগানিস্তান, নেপাল এবং ভুটান, এই তিনটা দেশ হচ্ছে স্থল বেষ্টিত। এখানে সমুদ্র নাই, মানে সমুদ্র পথে বা জলপথে এই দেশে ঢুকা যায় না, এই কারণে এগুলাকে স্থল বেষ্টিত বলা হয়ে থাকে। এছাড়াও আমাদের মধ্যপ্রাচ্যে কিছু দেশ আছে, যেমন আমি সংক্ষেপে বলতে পারি কাকিতাও আতু। এই যে কাকিতাও আতু মানেটা কি? কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, এই রাষ্ট্রগুলো কিন্তু ল্যান্ডলকড, মানে এই রাষ্ট্রের সরাসরি আপনি ঢুকতে পারবেন না। তো পরীক্ষাতে বেশি আসে এই তিনটা, আর দুইটা আসে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার দুইটা দেশ আছে, একটা দেশের নাম হচ্ছে বলিভিয়া, আরেকটা দেশের নাম হচ্ছে প্যারাগুয়ে। এই যে বলিভিয়া এবং প্যারাগুয়ে, এই দুইটা হচ্ছে দক্ষিণ আমেরিকায় অবস্থিত, দক্ষিণ আমেরিকার স্থল বেষ্টিত দেশ, দক্ষিণ আমেরিকার স্থল বেষ্টিত দেশ। তাহলে দক্ষিণ আমেরিকার স্থল বেষ্টিত দেশ কয়টি? সেটা হচ্ছে দুইটি, বলিভিয়া এবং প্যারাগুয়ে। বলিভিয়া এবং প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকায় পড়েছে। আপনারা জানেন বলিভিয়া হচ্ছে এমন একটা দেশ যে দেশের রাজধানী হচ্ছে লাপাজ। তো লাফাইলে বেশি উপরে উঠা যায়, মানে এই সে লাপাজ পৃথিবীর সর্বোচ্চ রাজধানী। পৃথিবীর সর্বোচ্চ রাজধানী হচ্ছে
বলিভিয়াতে অবস্থিত লাপাজ অনেক উপরে, অনেক অনেক উপরে। ঠিক আছে, এই কারণে এটাকে সবচেয়ে উঁচু রাজধানী বলা হয়। আর সমুদ্র সমতল থেকে সবচেয়ে নিচু অবস্থানে যেই দেশের রাজধানী, সেটা হচ্ছে আজারবাইজানের রাজধানী। মনে রাখবেন, এই যে আ ফর আজারবাইজান, যার রাজধানী হচ্ছে বাকু। এই বাকু হচ্ছে সবচেয়ে নিচু রাজধানী। সবচেয়ে নিচু রাজধানী কোনটি? এটা হচ্ছে আজারবাইজানের রাজধানী বাকু। আর যদি বলা হয় সবচেয়ে উঁচু রাজধানী কোনটি, দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার লাপাজ। লাপাজ হচ্ছে সবচেয়ে উঁচুতে, আর বাকু হলো সবচেয়ে নিচুতে। এটা রাজধানীর দিক থেকে, উঁচু নিচুর দিক থেকে। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো প্রশ্ন পড়লাম, তাই না? ব্যাখ্যা সহ পড়ছি আমরা, ব্যাখ্যা সহ কিন্তু আমরা পড়ছি। এবার আসেন ভূমধ্য সাগরীয় অঞ্চলের একটি উপদ্বীপ। ভূমধ্য সাগরের মানে ভূমধ্য সাগর, তো এটা আসলে দ্য মেডিটেরিয়ান সি, যেটাকে আমরা ভূমধ্য সাগর বলি। এই ভূমধ্য সাগরের অনেকগুলো তীরবর্তী দেশ আছে। কয়টা? 16টা তীরবর্তী দেশ আছে। তো এখানে আসলে উপদ্বীপ কোনটা মনে রাখতে হবে। এখানে উপদ্বীপ হচ্ছে ইতালি। ভূমধ্য সাগরের মধ্যে উপদ্বীপ মানে 3 দিকে জল, একদিকে স্থল। হ্যাঁ, এটা হচ্ছে উপদ্বীপ। তাহলে ভূমধ্য সাগরের তীরবর্তী দেশ কয়টি? ভূমধ্য সাগরের তীরবর্তী দেশ হচ্ছে 16টি। 16টি তীরবর্তী দেশ। এই দেশগুলোতে ফল উৎপাদন ভালো হয়। তাহলে ফল উৎপাদন ভালো হয় হচ্ছে ভূমধ্য সাগরীয় রাষ্ট্রগুলোতে, ইউরোপের। এই কারণে এই ভূমধ্য সাগরের তীরবর্তী দেশগুলোকে বলা হয় ফলের ঝুড়ি। তাহলে ফলের ঝুড়ি কাকে বলা হয়? ভূমধ্য সাগরের তীরবর্তী রাষ্ট্রগুলোতে। কারণ কি? এখানে ফল ফলাদি ভালো হয় বলে এগুলাকে ফলের ঝুড়ি বলা হয়। এই যে ভূমধ্য সাগর, এটা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় সাগর। তাহলে ইউরোপের সবচেয়ে বড় বা দীর্ঘ সাগর কোনটি? সেটা হচ্ছে এই ভূমধ্য সাগর। সবচেয়ে বেশি বার আসা যে প্রশ্নটা, বিশ্বের মানচিত্রে কোন দেশটিকে বুট মনে হয় অথবা লংশু বলা হয়? এটাকে লংশু বলা হয় কাকে? অথবা বুট জুতা, বুট জুতার মতো কাকে মনে হয়? কোন রাষ্ট্রটাকে বুট জুতার মতো মনে হয় পৃথিবীর? এরকম একটা দেশ আছে বুট জুতার মতো। এটা কি পর্তুগাল, ইতালি, গ্রিস নাকি হাঙ্গেরি? এটা অবশ্যই আপনারা পারেন। পৃথিবীর বুট জুতার মতো মানচিত্রের মধ্যে যে দেশটাকে দেখায় ওই দেশটার নাম হচ্ছে ইতালি। আর ইতালির ভিতরে আরো 2টা দেশ আছে, ওই 2টা দেশও স্বাধীন। এই কারণে মানচিত্রে আপনি যদি জুম করেন, গুগল ম্যাপে গিয়ে মানচিত্রকে জুম করলে দেখবেন ইতালির ভিতরে 2টা ছিদ্র দেখা যায়। একটা ছিদ্রের নাম হচ্ছে সান মেরিনো, আরেকটা দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। এই যে ভ্যাটিকান সিটি এবং সান মেরিনো, এই 2টা দেশ ইতালির ভিতরে স্বাধীন, ফলে ইতালিকে ছিদ্রায়িত দেশ বলা হয়। পৃথিবীর আরেকটা দেশ আছে, ওইটাকেও ছিদ্রায়িত দেশ বলা হয়। দেখি অ্যান্সার করেন তো, কোন দেশকে ছিদ্রায়িত বলা হয়? ইতালি বাদে কোন দেশকে ছিদ্রায়িত দেশ বলা হয়? জি, বাস্তব কথা, তাই না? মুস্তাফিজুর রহমান ঠিক বলেছেন, ঠিক বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখি এই প্রশ্নের অ্যান্সার করেন তো আপনারা। সীমা আক্তার আপু, তুহা জাহান, ফাতেমা ইসলাম, ইমরান হাসান, আমাদের খুব রেগুলার স্টুডেন্ট ইমরান ভাই, তারপর রেজওয়ান আলী, ওনারা খুব রেগুলার স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের সফলতা কামনা করছি। রোমানা আক্তার ইভা, শান্তসিনী হ্যান্ডস ডেক, হানজালা হাফিজ, সুমাইয়া। আচ্ছা, দক্ষিণ আফ্রিকা, হ্যাঁ মুস্তাফিজুর রহমান আপনারটা সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দক্ষিণ আফ্রিকা এটাই হচ্ছে পৃথিবীর আরেকটি ছিদ্রায়িত রাষ্ট্র। তাহলে ছিদ্রায়িত রাষ্ট্রগুলোর মধ্যে একটা হচ্ছে ইতালি, আরেকটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। একটা হলো ইতালি, আরেকটা হলো দক্ষিণ আফ্রিকা। এবার আমরা দেখব 13 নং প্রশ্ন। নিচের কোনটি একটি ছিদ্রায়িত রাষ্ট্র? একটু আগে আমরা বলেছি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইতালি, জাপান। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? ইতালি। ইতালিকে কি বলা হয়? একটি
ছিদ্রায়িত রাষ্ট্র। নিচের কোনটি ছিদ্রায়িত দেশ? ইতালি। ইতালিকে একটি ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। তারপরে আসেন, পৃথিবীর কোন অঞ্চল বলকান নামে পরিচিত? মজার বিষয়, পৃথিবীর কোন অঞ্চল বলকান নামে পরিচিত? এখন দেখেন, বলকান মানেটা কি? মনে রাখবেন, বলকান, বলকান শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চল, যেমন বাংলাদেশে কিছু পাহাড়ি অঞ্চল বা পাহাড়ি জেলা আছে, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। ইউরোপের মধ্যে এরকম পাহাড়ের উপরে কয়েকটি দেশ আছে, ওগুলাকে বলকান রাষ্ট্র বলা হয়ে থাকে। এগুলা কোন অঞ্চলে পড়েছে? দক্ষিণ পূর্ব ইউরোপে নাকি উত্তর পশ্চিম ইউরোপে? মানচিত্র দেখে আপনি মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। বলকান রাষ্ট্রগুলো, এগুলো ইউরোপের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। তাইলে দক্ষিণ পূর্ব দিকে, আমাদের কক্সবাজার যেদিকে, এদিকে হচ্ছে ইউরোপের দক্ষিণ পূর্ব। এই অঞ্চলটাতে মূলত বলকান রাষ্ট্রগুলো অবস্থিত। 11টা, কোথাও লেখা আছে 15টা রাষ্ট্র বলকান, অর্থাৎ পাহাড়ি রাষ্ট্র। এর চারপাশ দিয়ে পাহাড় আর পাহাড়, পাহাড়ে ঘেরা। এই কারণে এগুলাকে বলা হয় বলকান রাষ্ট্র। ঠিক আছে, এটা একটা ছন্দ আছে, আপনাদেরকে আমি একটু ছন্দ লিখে দিব, বলেন। ছন্দ আমি আসলে পেইড বেসে দেই, এখানে দেই না। তারপরে আমি দেই, কোন অঞ্চলগুলোকে আসলে বলকান রাষ্ট্র বলা হয়? পৃথিবীর কোন অঞ্চল বলকান নামে পরিচিত? বলকান শব্দের অর্থ হলো পাহাড়ি অঞ্চল। আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো বলকান রাষ্ট্রগুলো, যেমন কুরুপতি গিরিশের মনটা সর্বদা এমবিবিএস পড়ুয়া রোমানার জন্য আকুল। তাহলে কি বললাম আমি? কুরুপতি গ্রীষ্মের মনটা সর্বদা এমবিবিএস পড়ুয়া রোমানার জন্য, ক্লাসিক রোমানার জন্য আকুল। রোমানার জন্য কি? আকুল। আচ্ছা, এটা হচ্ছে একটা ছন্দ, আপনি ছন্দটা মনে না রাখলেও হবে, আর মনে রাখলে সুবিধা আর কি, রাষ্ট্রগুলো আপনি পারবেন। এই যে কুরুপতি মানে কি? কুরুপতি মানে হচ্ছে ক্রোয়েশিয়া। এই সেই ক্রোয়েশিয়া, এটা হচ্ছে বলকান রাষ্ট্র। এই যে গ্রিস মানে হচ্ছে গ্রিস, এটাও একটি বলকান রাষ্ট্র, পাহাড়ি রাষ্ট্র। মনটা মানে হচ্ছে মন্টিনিগ্রু। এই যে মন্টিনিগ্রু, এটা হচ্ছে একটি বলকান রাষ্ট্র। এই যে সর্বদা, সর্বদা শব্দের অর্থ হচ্ছে সার্বিয়া। এম তে হচ্ছে মেসিডোনিয়া, মেসিডোনিয়া। বিতে হচ্ছে বুলগেরিয়া, ঠিক আছে, বুলগেরিয়া। তারপরে বিতে হচ্ছে বসনিয়া ও হার্জেগোভিনা, বসনিয়া ও হার্জেগোভিনা, ঠিক আছে। তারপর এসতে হচ্ছে স্লোভাকিয়া, 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 ঠিক আছে। তারপরে রোমান মানে কি? রোমানিয়া। তারপর আকুল, এই তো। এই রাষ্ট্রগুলোকেই বলকান রাষ্ট্র বলা হয়ে থাকে। তাহলে ক্রোয়েশিয়া ফুটবল খেলাতে খুবই ওস্তাদ, তাই না? গত বছর একবারে খুব ভালো খেলেছিল গত বিশ্বকাপে ক্রোয়েশিয়া। তারপর হচ্ছে গ্রিস, হোমারের দেশ হচ্ছে গ্রিস, ঠিক আছে। এক সময় দার্শনিকদের, যেমন কবি এবং দার্শনিক, যেমন হোমার একজন কবি ছিল, তাই না? তারপর হচ্ছে যেমন প্লেটো, তারপরে হচ্ছে এরিস্টটল, এদের বাড়ি কোথায়? এদের বাড়ি কিন্তু এই গ্রিসে। গ্রিসে হচ্ছে এদের জন্ম। অলিম্পাস পর্বত কিন্তু গ্রিসে অবস্থিত। অলিম্পিক খেলাটাও গ্রিসে হয়েছিল। মন্টিনিগ্রো, সার্বিয়া, মেসিডোনিয়া, এগুলো হচ্ছে পাহাড়ের উপরে। এই কারণে এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলকান রাষ্ট্র বলা হয়। প্রশ্ন, নিচের কোন দেশটি বলকান উপদ্বীপে অবস্থিত না? বলকান, দেখেন এখানে মিলে যাচ্ছে। পর্তুগাল কিন্তু আমরা লিখি নেই, কিন্তু বসনিয়া লিখেছি, ক্রোয়েশিয়া লিখেছি, সার্বিয়া লিখেছি না? ক্রোয়েশিয়া প্রথমেই ছিল, তারপর সার্বিয়া ছিল, তারপরে বসনিয়া, বসনিয়া হার্জেগোভিনা, আমি এটাও লিখেছিলাম। তার মানে এই 3টা দেশ, আর বাকি থাকলো হচ্ছে পর্তুগাল। পর্তুগাল কিন্তু বলকান রাষ্ট্র নয়। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে নিচের কোন দেশটি বলকান উপদ্বীপে অবস্থিত নয়, তার মানে এর সঠিক। তারপর আসে গ্রিসের রাজধানী কোথায়?
আচ্ছা, গ্রিসের রাজধানী কোথায়? রোম, অ্যাথেন্স, মিলান নাকি জেনেভা? তাহলে এটা সবাই পারবেন। গ্রিসের রাজধানী কোথায়? রোম, এটা হচ্ছে ইতালির রাজধানী। আর অ্যাথেন্স, এটাই হচ্ছে গ্রিসের রাজধানী। আচ্ছা, এই সেই গ্রিস, এটার পূর্ব নাম কি? পরীক্ষাতে আসে। গ্রিসের পূর্ব নাম হেলাস। গ্রিসের পূর্ব নাম হলো হেলাস। আর গ্রিসের রাজধানী হলো অ্যাথেন্স। খুব প্রাচীন দেশ। একসময় এই দেশের যে সভ্যতা ছিল এটাকে বলা হতো গ্রিক সভ্যতা। এই সে গ্রিক সভ্যতা পৃথিবীতে অনেক দাপুটে ছিল। গ্রিক জাতি যারা ছিল তারা পৃথিবীতে দাপুটে বেরিয়েছিল। কিন্তু গ্রিসের সে দাপট এখন কমে গিয়েছে। রাশিয়ার মতো হয়ে গেছে এই রাষ্ট্রটা। 18 নম্বর প্রশ্ন, কসোভো যেখানে অবস্থিত। আচ্ছা, কসোভো এটা কি পূর্ব ইউরোপে নাকি দক্ষিণ ইউরোপে? দক্ষিণ পূর্ব ইউরোপে নাকি দক্ষিণ পশ্চিম ইউরোপের রাষ্ট্র হচ্ছে এই কসোভো? তাহলে মনে রাখতে হবে, এই সেই কসোভো যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের মধ্যে পড়েছে। কসোভো হচ্ছে ইউরোপের একটি মুসলিম রাষ্ট্র এবং এটাকে বলা হয় ইউরোপের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র। ইউরোপের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র যদি বলা হয় তখন সেটা হবে কসোভো, যে রাষ্ট্রটি সার্বিয়ার কাছ থেকে 2008 সালে স্বাধীনতা লাভ করেছিল। স্বাধীনতা লাভ করে হচ্ছে 2008 সালে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই কসোভোকে এখনো স্বীকৃতি প্রদান করা হয়নি। তার মানে কসোভো এটি একটি মুসলিম রাষ্ট্র, এই কারণে হয়তো জাতিসংঘ তাকে স্বীকৃতি দেয়নি। মনে রাখতে হবে, ইউরোপের দুইটা দেশ মুসলিম। ইউরোপের তিনটি। ইউরোপের তিনটি দেশ মুসলিম। কোন তিনটি দেশ? কোন সেই তিনটি দেশ যারা মুসলিম? এক নম্বরে যেটা, সেটা হচ্ছে তুরস্ক। এটা একটা মুসলিম রাষ্ট্র। আরেকটা দেশ আছে, আরেকটা দেশ হচ্ছে কসোভো, তাই না? আরেকটা দেশ হচ্ছে কসোভো, আরেকটা নাম হচ্ছে আলবেনিয়া। ঠিক আছে, কসোভো আরেকটা হচ্ছে আলবেনিয়া। তাহলে এই যে আলবেনিয়া, আরেকটা হচ্ছে কসোভো আর তুরস্ক, এই তিনটা রাষ্ট্রই কিন্তু ইউরোপের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম। ইউরোপের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম কয়টা? এই তিনটা। তো এই হচ্ছে বিষয়গুলো। তারপরে আমরা একটু দেখি পরের যে প্রশ্নটি, সেটা হচ্ছে নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী? আচ্ছা, আলবেনিয়ার রাজধানী এখানে জানতে চেয়েছে। তাহলে বুঝতে পারছেন ইউরোপের যে রাষ্ট্রগুলো তার রাজধানীগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে আলবেনিয়ার রাজধানী হচ্ছে তিরানা, এটা মুখস্থ রাখবেন। আলবেনিয়ার রাজধানী হচ্ছে তিরানা। 20 নম্বর প্রশ্ন, ককেশাস অঞ্চলটি কোথায় অবস্থিত? আচ্ছা, ককেশাস অঞ্চলটি কোথায় অবস্থিত এখানে আমার কাছে জানতে চেয়েছে। তাহলে এটা কি এশিয়া মহাদেশে? না। আফ্রিকাতে? না। পশ্চিম ইউরোপে? না। এটা হচ্ছে পূর্ব ইউরোপে পড়েছে। তাহলে পূর্ব ইউরোপের মধ্যে এই ককেশাস অঞ্চলের অবস্থান। ককেশাস অঞ্চলের অবস্থান হচ্ছে পূর্ব ইউরোপের মধ্যে। এর এক পাশে আছে আপনার কাস্পিয়ান সাগর, আরেক পাশে আছে আপনার কৃষ্ণ সাগর। মনে রাখবেন, এই যে ককেশাস অঞ্চলটি, এই ককেশাস অঞ্চলের এক পাশে কি আছে? এক পাশে আছে কৃষ্ণ সাগর। কৃষ্ণ সাগর আর মধ্যখানে হচ্ছে ককেশাস, আরেক পাশে আছে কি? কাস্পিয়ান। এই যে কাস্পিয়ান সাগর। তাহলে কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরের মধ্যখানে কিন্তু এই ককেশাস অঞ্চল। প্রশ্ন হচ্ছে, ভাইয়া ককেশাস কেন নাম রাখলো? ককেশাস পাহাড়ের নাম অনুযায়ী। ককেশাস পাহাড়ের নাম অনুযায়ী, পাহাড়ের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। এই ককেশাস অঞ্চলের নামকরণ করা হয়েছে। ককেশাস পাহাড় হচ্ছে এমন একটি পাহাড়, যেই পাহাড়ের সর্বোচ্চ চূড়া যেটা, যদি বলা হয় সর্বোচ্চ চূড়া, ওই চূড়া কোনটা?
ককেশাস অঞ্চলের সর্বোচ্চ চূড়া যেটা, এটার নাম হচ্ছে এলব্রুস। এই সে এলব্রুস, এই এলব্রুস হচ্ছে ইউরোপের সর্বোচ্চ চূড়া। তাহলে ইউরোপের সর্বোচ্চ চূড়ার নাম কি? এলব্রুস। ইউরোপের সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে এলব্রুস। 5642 মিটার যার উচ্চতা, 5642 মিটার। এটা কি? এটা হচ্ছে তার উচ্চতা। এলব্রুস কি? এলব্রুস হচ্ছে ইউরোপের সর্বোচ্চ চূড়া। তাহলে ইউরোপের সর্বোচ্চ যে চূড়া, এটার নামে হচ্ছে কি? এটার নামে হচ্ছে এই এলব্রুস। এটা ককেশাস পাহাড়ের উপরে অবস্থিত। তাহলে এই ককেশাস অঞ্চলের যে রাষ্ট্রগুলো, যেমন রাশিয়া, এটা কিন্তু ককেশাস অঞ্চলের একটি রাষ্ট্র। আর কয়েকটা আছে, আমি বলবো আপনাদের। তাহলে দেখেন, এক পাশে হচ্ছে কৃষ্ণ সাগর, আরেক পাশে কি আছে? কাস্পিয়ান সাগর। এর মধ্যখানে যে অঞ্চলটা, এটাকে কি বলা হয়? এটাকে ককেশাস অঞ্চল বলা হয়, যেটা পূর্ব ইউরোপে পড়েছে। এটা হচ্ছে পূর্ব ইউরোপের রাষ্ট্র। মানচিত্র দেখবেন ক্লিয়ার দেয়া আছে একবার মানচিত্র থেকে। এই প্রশ্নগুলো অঞ্চল ভিত্তিক। পরীক্ষাতে অঞ্চল থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা 100% থাকে। ঠিক আছে, 100%। অর্থাৎ মানচিত্র বেস প্রশ্নগুলো 100% আপনার আসবেই পরীক্ষায়। তারপর